হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা স্টার্ট করছি এইচএসসি 2024 এর ইংলিশ ফার্স্ট পেপারের একটা র্যাপিড রিভিউ কোর্স। আর এই কোর্সে আমরা শুধু ইংলিশ ফার্স্ট পেপার না, ইংলিশ সেকেন্ড পেপারও পুরাটা কভার করব। প্রত্যেকটা সাবজেক্টের যত টপিক আছে সব টপিকের উপর ইন্ডিভিজুয়ালি ভিডিওস বানানো হবে। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের সাথে থাকবো আমি, মুয়াজ আহমেদ। আমি এখন আছি কারেন্টলি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি BBA 29 ব্যাচ, অ্যান্ড আমার কলেজ ছিল ঢাকা নটরডেম কলেজ। আর ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় ওমর ভাইয়া। সো আসো আগে আমরা দেখি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি কি টপিক আছে। দেখো, এটা হলো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের পার্ট 1, যেটা যেটা হলো গিয়ে রিডিং টেস্ট। আরেকটা আছে এরপরে পার্ট 2, যেটা আমাদের হলো গিয়ে রাইটিং টেস্ট। ওইখানে আমরা ইমেল, প্যারাগ্রাফ এগুলো লিখবো, স্টোরি রাইটিং। এইটাতে হলো আমরা জিনিসটা আগে পড়বো, পরে ওইখান থেকে আমাদেরকে অনেক প্রশ্ন করবে। আমাদের ফার্স্টে এমসিকিউ থাকবে, এমসিকিউ অ্যান্সার করতে হবে। দেন আমাদের কম্প্রিহেনশন কোশ্চেন্স থাকবে, ওইটা অ্যান্সার করতে হবে। ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট, উইদাউট ক্লোজ। তার মানে বিষয়গুলো আমাদের ভালো করে পড়তে হবে, দেন সেটা অ্যান্সার করতে হবে। এইখানে কিন্তু টোটাল আমাদের মার্ক হলো 60 মার্ক আমাদের টোটাল। এইখানে আমাদের টোটাল 60 মার্ক, 100 মার্কের মধ্যে 60। খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এই পার্ট 1 থেকে আমার মার্ক তোলা সবচেয়ে সহজ। কারণ তুমি দেখো, তোমার যদি এমসিকিউ প্রত্যেকটাই কারেক্ট হয়, তোমাকে 5-এর চেয়ে কম কেউ দিবে না। তোমার যদি ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজের গুলাও কারেক্ট হয়, তোমাকে কেউ নাম্বার কাটবে না। শুধু এখানে অল্প একটু নাম্বার কাটতে পারে হলো গিয়ে সামারিতে। এটাতে ধরো তোমাকে টোটাল 10-এর মধ্যে তো 10 কখনোই দেয় না, ইউজুয়ালি 8-9 দিতে পারে। আর এই কম্প্রিহেনশন কোশ্চেনে 1-2 মার্ক কাটতে পারে। আর এছাড়া বাকি সবগুলো যদি তুমি পুরোপুরি কারেক্ট করতে পারো, তোমাকে অবশ্যই টিচাররা ফুল মার্ক দিবে, অবশ্যই দিবে। সো ইংলিশে আমাদের A+ পাওয়ার জন্য এই পার্ট 1টাতে ভালো করা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এই আমাদের এমসিকিউ যে পার্টটা ওইটা নিয়ে দেখবো। আমরা এরকম প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাবো। অ্যান্ড ভিডিওগুলোর লেন্থ খুব বেশি হবে না, আধা ঘন্টা 40 মিনিট করে। কারণ তোমাদের আর 1 মাস পরে এইচএসসি, তোমাদের এখন এত বেশি টাইমও নাই। আমরা চেষ্টা করব যত অল্প সময়ের মধ্যে যত বেশি সম্ভব নলেজ তোমাদের দেওয়ার। ওকে, তো ফার্স্ট, এই যে আমরা র্যাপিড কোর্সটা নিচ্ছি, তোমাদের আমি আর ওমর ভাইয়া নিচ্ছি। এই কোর্সের একদম ফার্স্ট লেসন, একদম প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় ঢোকাতে হবে, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটা ভাষা। বাংলা আমাদের যেমন একটা ভাষা, ইংলিশও একটা ভাষা। ইংলিশ কোনো সাবজেক্ট না। আমাদের সবাই আমরা যে ভুলটা করি, ক্লাস 1 থেকে আমরা ইংলিশকে একটা বিষয় হিসেবে চিন্তা করি। ইংলিশে আমাদের A+ পেতে হবে, ইংলিশে আমাদের ভালো করতে হবে। আচ্ছা, একটু চিন্তা করো, আমরা যখন একদম ছোট ছিলাম, 2 বছর 3 বছর, যখন আমরা বাংলা শেখা শুরু করছিলাম, অ্যাজ এ মাদার টাং আমরা বাংলায় কথা বলা শুরু করছি। আমরা কি বাংলার দৈনন্দিন ব্যবহারটা দিয়ে শুরু করছি না? বাংলা আমরা প্রথমে শুনছি আমাদের বাবা মা ভাই বোন সবার থেকে। দেন আমরা যখন একটু বড় হয়েছি, আমরা অল্প অল্প কথা বলা শুরু করছি। এইভাবেই তো আমরা এক্সপার্ট হয়েছি। এখন একটা ছোট বাচ্চাকে, একটা 5 বছরের বাচ্চাকে আমি যদি বাংলা ফার্স্টেই শুরু করি, কারক কয় প্রকার, বিভক্তি কয় প্রকার, পদাশ্রিত নির্দেশক কয় প্রকার, ওই বাচ্চাটাকে আজীবন বাংলাকে ভয় পাবে না? দেখো, আমরা ইংলিশেও ক্লাস 1 থেকে এরকম পার্টস অফ স্পিচ 8 প্রকার, এরকম যখন আমরা স্টার্ট করি জিনিসটাকে, আমরা কখনোই আমাদের মাথায় একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে পারি না। সবসময় আমরা জিনিসটাকে একটা সাবজেক্ট হিসেবেই নেই। এই জন্যই দেখা যায় আজকে আমাদের ইংলিশের যে অনেকের মধ্যে অনেক প্রকার দুর্বলতা, আমার মধ্যেও ছিল। আমি যখন এসএসসি এইচএসসি পর্যন্ত ছিলাম, আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম। আমি ইংলিশকে সবসময় A+ পাওয়ার জন্যই পড়তাম। তারপর আমার এইচএসসির পর আমি বিষয়টাকে একটা ভাষা হিসেবে পড়া শুরু করছি। তো তোমাদের ফার্স্ট লেসনই হলো, আজকে থেকে তোমরা সবসময় ইংলিশকে একটা ভাষা হিসেবে চিন্তা করবা। ইংলিশ শেখার জন্য ইংলিশ শিখবা, এক্সামে A+ পাওয়ার জন্য না। তুমি যদি ইংলিশ শিখতে পারো, A+ তুমি এমনিতেই পাবা। ওকে, তাহলে এখন আমরা ফার্স্ট লেকচারে দেখবো আমাদের রিডিং কম্প্রিহেনশনের এমসিকিউগুলো কিভাবে আনসার করতে হয়। আমরা জানি এখানে আমাদের 10টা এমসিকিউ আসবে। তো দেখো, এই স্লাইডে আমি লিখছি আমরা রিডিং কম্প্রিহেনশন অ্যান্সার করার সময় কি কি জিনিস মাথায় রাখবো, আমরা কি কি করবো আর কি কি জিনিস করবো না। ঠিক আছে, তো চলো আমরা কি কি জিনিস করব ওইটা দিয়ে ফার্স্টে শুরু করি। দেখো, 1 নম্বর পয়েন্টটাতে আমি কি বলছি, রিড কোশ্চেন ফার্স্ট দেন দ্য প্যাসেজ। আমরা বেশিরভাগ সময় কি করি, হাতে পেলাম প্রশ্নটা, একদম যে প্যাসেজের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ি, আমাদের মোটামুটি 2-2.5 মিনিটের মতো যায়। এখন তুমি দেখো, আমরা পুরা প্যাসেজটা একবার পড়লেই কিন্তু পুরা জিনিসটা আমাদের মেমোরাইজ হয়ে যাবে না, তাই না? তারপর আমি 1 নম্বর যেই প্রশ্নটা দেখলাম, আমার কিন্তু আবার প্যাসেজে যাওয়া লাগতেছেই। তার মানে কি, আমার ফার্স্ট 3-4 মিনিট টাইমটা কি লস হলো না? এই লসটা কাটানোর জন্য কি করতে পারি, আমি সবার ফার্স্টেই গিয়ে 1 নম্বর প্রশ্নটা পড়বো। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন পড়ে ওই প্রশ্নটার উত্তর আমি খোঁজা শুরু করব ফার্স্ট লাইন থেকে।
ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইনে এসে সাপোজ আমি অ্যান্সারটা পেলাম। ওকে, তার মানে কি আমার 1 নম্বরের অ্যান্সারও হয়ে গেছে, আমার প্যাসেজের 3 লাইন জিনিস কি বলছে ওরা এটাও বোঝা হয়ে গেছে। এরপরের যে প্রশ্নটা ওইটা দেখলাম, এভাবে কি অল্প অল্প করে দেখতে দেখতে আমার ফুল প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে না? দেখো আমি কিন্তু এখন একই সাথে অ্যান্সারও করতে পারতেছি, সাথে সাথে পুরো প্যাসেজটা আমার পড়া হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার কিছু টাইম সেভ হবে। আমরা জানি এইচএসসি পরীক্ষায় আমাদের টাইম সেভ করাটা খুব ইম্পর্টেন্ট। দেন নেক্সট যে মেথডটা আমরা দেখবো সেটা হলো এলিমিনেশন মেথড। এখন ধরো তোমাকে একটা প্রশ্ন দিল, প্রশ্ন দিয়ে বলল এই প্যাসেজে এই শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে, এই শব্দটা আমার কাছে আননোন, আমি এই শব্দটার অর্থ জানি না। ঠিক আছে, তাহলে কি আমার ধরো শব্দটার অর্থ আমি জানি না, এটা আমি অ্যান্সার করব কিভাবে? আমি অপশন 4টা দেখব। ধরো অপশন 4টা দেখলে আমি দেখলাম 4টার মধ্যে 3টা অপশনের অর্থ আমি জানি। আমি আবার গেলাম প্যাসেজে, ওই প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডটা যেই লাইনে আছে ওই লাইনটা পড়লাম। ওই লাইনটা পড়লে আমি যদি ওয়ার্ডের অর্থও না জানি, ওই প্যাসেজের যে টোনটা যদি আমি বুঝি, ওই লাইনের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছে ওইটা আমি বুঝবো না? অবশ্যই আমার টোনটা সম্পর্কে একটা ধারণা হবে। তাহলে আবার আমি আসবো প্রশ্নে, অপশনের যে 3টা ওয়ার্ডের মিনিং আমি জানি, ওই 3টা ওয়ার্ডের মিনিং যদি আমি বুঝতে পারি একটাও এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, তাহলে কি আমি 3টা অপশনকেই এলিমিনেট করে দিতে পারবো না, বাদ দিয়ে দিতে পারবো না? তার মানে কি যে আরেকটা অপশন বাকি থাকবে ওইটা হবে আমার অ্যান্সার। এটাকে বলা হয় এলিমিনেশন মেথড। এরপর আমরা কি করব? গেট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ। এই দেখো একটা একটা করে যখন পড়তে পড়তে ফুল প্যাসেজটা আমার পড়া হয়ে যাবে, তখন কি পুরো প্যাসেজের মাধ্যমে কি বোঝাতে যাচ্ছে ওই জিনিসটা আমার আন্ডারস্ট্যান্ডিং আসবে। আর যদি তোমার এমসিকিউ একদম লাস্টে একটা প্রশ্ন বলে যে গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, তাহলে কি আমি যদি পুরা প্যাসেজের পুরা যে থিমটা বুঝি আমি একটা পারফেক্ট টাইটেলও দিতে পারবো। দেন লাস্টলি গেট দ্য টোন অফ দ্য লাইন্স দোজ আর আস্কড। যেই লাইনগুলো নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে বা যেই ওয়ার্ডটা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, ওই ওয়ার্ডটা যেই লাইনে আছে ওই লাইনের টোনটা আমাকে বুঝতে হবে। ওই লাইন দিয়ে কি কোনো পজিটিভ জিনিস বলছে, ওই লাইন দিয়ে কি কোনো নেগেটিভ জিনিস বলছে, নাকি কোনো নিউট্রাল জিনিস বলছে, এই টোনটা যদি আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি, বুঝতে পারি, আমার জন্য প্রশ্নটা অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তা এই 4টা পয়েন্ট হলো আমরা কি কি করবো, ডুস। এখন হলো ডোন্টস। ফার্স্ট অফ অল কি করবা না তুমি? ওভার এমফাসাইজ দ্য ডিটেলস। প্রত্যেকটা সেন্টেন্সের লাইনে লাইনে কি বোঝাচ্ছে খুঁটিনাটি আন্ডারলাইন মিনিং বের করা কোনো দরকার নাই। শুধু শুধু টাইম নষ্ট। আমাকে কিন্তু যে জিনিসগুলো জিজ্ঞেস করছে ওইগুলো অ্যান্সার করতে হবে। পুরো প্যাসেজের একদম ডিটেইল একদম এমফাসাইজ করে করে আমার বুঝার কোনো কিন্তু প্রয়োজন নাই। এরপর কি বলছে দেখো, অপশন নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, মেমোরাইজ দ্য প্যাসেজ। আমার পুরা প্যাসেজ মুখস্থ করার বা মনে রাখার, সিকোয়েন্স ওয়াইজ মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি একটা প্রশ্ন পড়বো, ওই প্রশ্নের সাথে অ্যান্সার আমি গিয়ে খুঁজবো এখানে। তারপর কি করবো? গেট স্টাক উইথ ওয়ার্ডস আনটিল কোশ্চেন্স। আমাকে যতক্ষণ না পর্যন্ত একটা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হইতেছে, একটা ওয়ার্ডের মিনিং জানতে চাওয়া হইতেছে, ওই প্রশ্নের ওই ওয়ার্ডের মিনিং যদি আমি নাও জানি, আমার কিন্তু তেমন কোনো অসুবিধা হবে না। আমি যদি পুরো সেন্টেন্সের পুরো যে টোনটা বুঝতে পারি, ওই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের মিনিং আমি অ্যাকিউরেটলি না জানলেও পুরো সেন্টেন্সের যে টোন, ওই টোনটা যদি আমি বুঝতে পারি, আই এম ওকে। ঠিক আছে, তো আমার একদম প্রত্যেকটা ওয়ার্ড যে আমার হলো গিয়ে পারতে হবে এমন কোনো কথা নেই, শুধু যেই ওয়ার্ডগুলো প্রশ্ন করা হয়েছে ওগুলো যদি আমি পারি এনাফ। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে একটা প্রশ্ন এনেছি তোমাদের জন্য। প্রশ্নটা হলো রাজশাহী বোর্ডের 2023 সালের প্রশ্ন। এইখানে হলো দেখো আমাদের মানুষের সাথে হলো গিয়ে আমরা প্রত্যেকেই যে একজন সোশ্যাল অ্যানিমেল, এইটা নিয়ে আমাদের একটা প্যাসেজ, যেই প্যাসেজটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে আছে, ওই প্যাসেজটা এখানে আছে। তো আমি প্যাসেজের এই যে তোমাদের একটু আগে যে জিনিসগুলো বললাম, একদম ফার্স্টে থেকে লাইন বাই লাইন পড়া শুরু করবো না। ঠিক আছে, দেখো এখন কিন্তু আমি একদম এক্সাম অ্যাপ্রোচটাই তোমাদের দেখাচ্ছি। আমি যদি আজকে এইচএসসি পরীক্ষা দিতাম, আমি কি অ্যাপ্রোচে জিনিসগুলো অ্যান্সার করতাম, কি আমার মাথায় কি চিন্তা করতো, ওই জিনিসগুলো আমি আজকে তোমাদের সাথে হলো গিয়ে শেয়ার করবো। তো দেখো ফার্স্ট অফ অল পুরো জিনিস আমি কখনোই পড়বো না, আমি চলে যাব হলো গিয়ে প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ইন্টিমেট কুড বি রিপ্লেসড বাই ডিফারেন্সিয়েট, ক্লোজ, নলেজ, ইন্ট্রিগ। ঠিক আছে, তাহলে চলো আমি এখন দেখি ইন্টিমেট জিনিসটা আমার প্যাসেজের মধ্যে কই আছে। ঠিক আছে, তো দেখো আমি আমি লাইন বাই লাইন পড়বো না, লাইন বাই লাইন ইন্টিনস্টিক 6 নম্বরে আমি হলো গিয়ে স্কিম করে গেলাম ফর। দেখো ইন্টিমেট জিনিসটা আমি মেন্স রিলেটিভ মিনিং, ওকে এই পর্যন্ত নাই। আবার দেখলাম রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ড, সাম আর ফ্যামিলিয়াল, এই যে দেখো ইন্টিমেট ওয়ার্ডটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে,
সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে পেয়ে গেলাম। দেখি এই সেন্টেন্সটা এখন আমার আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে হবে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, মানে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো অনেক রকম হয়। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, এটার অর্থ জিজ্ঞেস করছে। তারপর কি বলছে আমাকে দেখি, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, মানে আমাদের মধ্যে কিছু সম্পর্ক হয় রক্তের সম্পর্ক, কিছু সম্পর্ক হয় বিবাহের মাধ্যমে সম্পর্ক। সো দেখো ফ্যামিলিয়াল, এইটা দিয়ে আমি কি বুঝতে পারছি, এই ওয়ার্ডটা ফ্যামিলি থেকে আসছে না, মানে কি পরিবার। তাহলে কি ধরো ইন্টিমেট ওয়ার্ডের মিনিং আমি একদমই জানি না, বাট পুরা সেন্টেন্স যে টোনটাকে আমি বুঝতে পারতেছি না। তার মানে কি পুরা সেন্টেন্স সাথে আমি কি বুঝছি, মানুষের মধ্যে মানুষের যে সম্পর্কগুলো রক্তের সম্পর্কের মাধ্যমে তৈরি হয়, বৈবাহিক সম্পর্কের মধ্যে তৈরি হয়, ওই সম্পর্কগুলো কিরকম হয়, অবশ্যই ওই সম্পর্কগুলো ভালো সম্পর্ক হয়। ঠিক আছে, ওই সম্পর্কগুলো ঘনিষ্ঠ সম্পর্ক হয়, ওই সম্পর্কগুলো একজনের সাথে একজনের আন্তরিকতা হৃদ্যতার সম্পর্ক হয়। ঠিক আছে, আমি পুরা সেন্টেন্স যেই টোন সেটা বুঝতে পারলাম। অপশানে যাব, দেখি অপশানে কই, হ্যাঁ অপশানে কি বলতে দেখি। ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট মানে কি আলাদা করে ফেলা, পৃথক করে ফেলা, যে জিনিসটা আমাদের লাইনের যে টোন ওই টোনের সাথে একদম অপোজ করতেছে। আমরা এখানে ঘনিষ্ঠতা জিনিস নিয়ে আলোচনা করছি, ডিফারেন্সিয়েট মানে আলাদা করে ফেলা, এটা হবে না। ক্লোজ, এই যে দেখো ক্লোজ, ক্লোজ মানে কি, ক্লোজ মানে কি নিকটবর্তী, কাছাকাছি, ঘনিষ্ঠ এমন না, তাই না? তার মানে কি ইন্টিমেট মানে কিন্তু আমার ক্লোজই হবে এখানে। ঠিক আছে, যেটা আমি আগে যেই প্যাসেজের লাইনটা পড়ছিলাম বুঝতে পারছিলাম। তার মানে আমার এটার অ্যান্সার ক্লোজই হবে। তাও চলো অ্যান্সার করার আগে বাকি যে অপশন দুটো এগুলো আমরা গিয়ে দেখে আসি। অপশন থ্রিতে কি বলছে, অপশন থ্রিতে বলছে নলেজ, নলেজ মানে জ্ঞান, যেটা হবে না ইন্ট্রিগ, ইন্ট্রিগটাও আমাদের এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে আমার শুধুমাত্র ক্লোজ অপশনটাই সবচেয়ে বেশি যে কানেক্টেড এই যে ওয়ার্ড ইন্টিমেট ওইটার সাথে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে ক্লোজ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি অপশন, সরি প্রশ্ন নাম্বার বি, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড পসেসিভ, পসেসিভ। ঠিক আছে, এই ওয়ার্ডটা চলো আমি এখন গিয়ে দেখি প্যাসেজে কোথায় আছে পসেসিভ। এই পর্যন্ত আমি পড়ছিলাম সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড ইন স্কুল ওয়ার উই ফর্মস ক্লোজ বন্ডস টিচার্স, এই রিলেশনশিপ আমি পুরা লাইনটা আমি গিয়ে দেখলাম পসেসিভ জিনিসটা কোথায় আছে, পসেসিভ। আচ্ছা দেখো আমি এই পর্যন্ত এসেও পসেসিভ জিনিসটা আনতে পারলাম না, মানে দ্বিতীয় প্যারা পর্যন্ত এসেও নাই পসেসিভ জিনিসটা, তার মানে কি নিশ্চয়ই তৃতীয় বা চতুর্থ প্যারা আছে। এখন দেখো ফুল জিনিসটা আমি আগে পড়বো না, আমি এই প্রশ্নটা যদি আপাতত স্কিপ করে যাই, এরপরে অনেকগুলো প্রশ্ন আছে আমি দেখবো যে প্রশ্নগুলো আমি ফার্স্টের যে দুই প্যারা ওইখানে পেয়ে যাব। তারপর ধরো পসেসিভ ওয়ার্ডটা এখানে থাকুক, এখানে থাকুক, একটু পরে অ্যান্সার করবো আমি। ঠিক আছে, তো ধরো আমি পসেসিভ জিনিসটা যেহেতু আমার ফুল প্যাসেজের অর্ধেকের মধ্যেও না, আমি এটা অ্যান্সার করলাম না। অপশন সি, সরি প্রশ্ন নাম্বার সিতে কি বলছে, এ ফিলোসোফার ইজ এ পার্সন হু, আমরা মোটামুটি অনেকেই জানি যে ফিলোসোফার অর্থ হলো দার্শনিক। এখন সাপোজ আমি ফিলোসোফার শব্দের অর্থ জানি না, আজকে আমি প্রথম দেখলাম, কিন্তু আমি এই প্রশ্নটা অ্যান্সার করতে চাই, আমি কিভাবে অ্যান্সার করব? আমি ফার্স্টে হলো প্রশ্নগুলো পড়ি, অপশনগুলো পড়ি। থিংস ডিপলি অ্যান্ড সিরিয়াসলি অ্যাবাউট লাইফ অ্যান্ড আদার বেসিক ম্যাটার্স। ঠিক আছে, মানে সে হলো গিয়ে মানুষের জীবন আর অন্য জিনিসগুলো নিয়ে অনেক ডিপলি চিন্তা ভাবনা করে। অপশন টু কি বলছে, স্টাডিজ দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স, মানে কি সে পৃথিবীর সৃষ্টির ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করে। সিস্টেমেটিক্যালি গ্যাদার্স অ্যান্ড ইউসেস রিসার্চ অ্যান্ড এভিডেন্স, মানে কি সে হলো গিয়ে সিস্টেমেটিক ওয়েতে হলো গিয়ে গবেষণা করে, বিভিন্ন জিনিসের তথ্যাদি প্রমাণ আনে একসাথে করে। অপশন ফোরে কি বলছে, টেলস আদার অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ দ্য প্রেডিক্ট ফিউচার, মানে কি অন্য মানুষদেরকে সে ওই মানুষগুলার ক্যারেক্টার নিয়ে বলে এবং ভবিষ্যতে কি হবে সেটা অনুমান করার চেষ্টা করে। সো আমি হলো গিয়ে চারটা অপশানেরই অর্থ বুঝতে পারলাম। তো আসলে তো আমরা একটু প্যাসেজে যাই, প্যাসেজে দেখি তো আমরা হলো গিয়ে ফিলোসোফার জিনিসটা কই বলছে। দেখো একদম ফার্স্ট লাইনে আমরা যখন পড়তাম তখন ছিল না, এ ফেমাস গ্রিক ফিলোসোফার, গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল কি বলছে সেটা। সো আমরা কি এই পর্যন্ত তো পড়া হয়েছে আমাদের, সো আমরা কি বুঝতে পারছি অ্যারিস্টটল কি বলছে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক কিভাবে তৈরি হয়, ওই সম্পর্কগুলো একজন মানুষের লাইফে কিভাবে ইম্প্যাক্ট করে, তাই না? এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছে না, একজন মানুষের জীবন, মানুষের সাথে আরেকজনের সম্পর্ক এবং এই জিনিসগুলার প্রভাব, এই জিনিসগুলার ইম্প্যাক্ট মানুষের লাইফে কীরকম হয়, তাই না? এই জিনিসটাই তো আমরা ফার্স্টের দুই প্যারা পড়ার পর বুঝতে পারছি। আমি কিন্তু দেখো আমি কিন্তু ফিলোসফার অর্থের মিনিং জানি না, তাহলে এখন দেখো তো এই যে জিনিসটা আমি ফার্স্টের দুই প্যারা পরে বুঝলাম, ওইটার সাথে কি আমি এক নাম্বার পয়েন্টকে মিলাইতে পারতেছি না? আমি কি দেখছিলাম যে গ্রিক গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল কি করছে, মানুষের সাথে মানুষের যেই হলো গিয়ে সম্পর্ক, জীবন, এইগুলা নিয়ে সে হলো গিয়ে চিন্তা করছে, সে চিন্তা করে অনেক স্টেটমেন্ট দিছে, অনেক কিছু বলছে। তাহলে কি শুধুমাত্র দেখো তো আমার এক নাম্বার পয়েন্টটাই
এই ফার্স্টের যেই প্যাসেজটা আমি পড়ছি ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতেছে না, তাহলে আমার সি এর অ্যান্সার হবে এ নাম্বার। দেখো এখানে এখানে হলো অ্যারিস্টটল বিশ্ব ব্রহ্মাণ্ডের কিভাবে সৃষ্টি হয়েছে ওইটা নিয়েও সে আলোচনা করে নাই, সে হলো গিয়ে কোনো রিসার্চ গবেষণাও করে নাই, সে হলো গিয়ে কোনো ভবিষ্যৎবাণীও করে নাই, সে হলো গিয়ে মানুষের যে জীবন, দৈনন্দিন জীবনের সুখ দুঃখ কষ্ট ভালোবাসা এইসব নিয়ে সে আলোচনা করছে এবং এইসব নিয়ে সে হলো মানুষজনকে জ্ঞান বিতরণ করছে। তার মানে আমার সি এর অ্যান্সার হচ্ছে এ। দেখছো আমি কিন্তু ফিলোসফার অর্থের শব্দের অর্থও যদি না জানি তাহলে আমি মোটামুটি প্যাসেজটা পুরো অ্যান্সার করতে পারতেছি। আর আমরা এটার অর্থ কি জানি, ফিলোসফার শব্দের অর্থ হলো দার্শনিক, আমি তোমাদের সেটা বলে দিলাম। দার্শনিকের অর্থ এটাই, যারা হলো গিয়ে জীবন নিয়ে চিন্তা করে, মানুষের জীবনের বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে চিন্তা করে, ওরাই হলো ফিলোসফার। ওকে, তারপর দেখি দ্য ওয়ার্ড ইনস্টিংক্ট কুড বি রিপ্লেসড বাই। ইনস্টিংক্ট এই শব্দটার অর্থ আমি জানি না, কিন্তু আমি প্রশ্নটা অ্যান্সার করতে যাই। ইম্পালস, আনকনসার্ন, মিসহ্যাপ, ডিটাচমেন্ট। ওকে, তো চলো আমরা দেখি ইনস্টিংক্ট শব্দটা কোথায় আছে, ঠিক আছে। ওকে, সো ধরো আমরা হলো গিয়ে ফার্স্টে থেকে আবার পড়া শুরু করি। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এখানে এই যে দেখো ফার্স্টে আমি পাই গেলাম বাই ইনস্টিংক্ট, 2 নাম্বার প্রশ্ন। ওকে, ঠিক আছে, তার মানে দেখি কি বলছে। গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল বলতেছে মানুষ স্বভাবতই একটা সামাজিক জীব। এখন কি বলছে, বাই ইনস্টিংক্ট সিক্স কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপ। মানে মানুষ বাই ইনস্টিংক্টই কি চায়, অন্যজনের কোম্পানি চায়, মানে কি সে চায় তার আশেপাশে মানুষ থাকুক, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপস মানে সে চায় ওই মানুষগুলোর সাথে তার একটা ভালো সম্পর্ক হোক। এটা মানুষ বাই ইনস্টিংক্ট চায়, ঠিক আছে, বাই ইনস্টিংক্ট। এখন দেখো ইনস্টিংক্ট শব্দের অর্থ কিন্তু আমি জানি না, ঠিক আছে। তাহলে দেখো তো কিন্তু এই লাইনটা পরে আমি কি বুঝতে পারছি, মানুষ সবসময় চায় এমন একটা জিনিস হোক, বা প্রত্যেকটা মানুষই চায় যে এরকম হোক। এটা কি মানুষের একটা জেনারেলাইজ বৈশিষ্ট্য না, যে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই জিনিসটা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই আকাঙ্ক্ষাটা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই চাওয়াটা থাকে, তাই না? তার মানে কি এই সেন লাইনটার যে টোন আমি বুঝলাম, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই এই জিনিসটা হলো অবস্থান করে, এই আকাঙ্ক্ষাটা থাকে। তাহলে এখন আমি দেখি তো অপশনগুলো দেখি। ইম্পালস, এটার অর্থ আমি জানি না, ধরলাম। আনকনসার্ন, দেখো তো যে কনসার্ন জিনিসটার অর্থ কিন্তু আমরা জানি, তাই না? এটার মানে কি, কনসার্ন মানে হলো একটা বিষয় নিয়ে আমার মধ্যে কোনো চিন্তা থাকা, বা একটা বিষয় নিয়ে আমার মধ্যে কোনো উদ্বিগ্নতা থাকা। আনকনসার্ন মানে কি, আনকনসার্ন মানে হলো ওই জিনিসটা নিয়ে আমার মধ্যে কোনো চিন্তা নাই, আমার মধ্যে ওই জিনিসটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো উদ্বিগ্নতা নাই, কিছুই নেই, আমি এই জিনিসটাকে কেয়ার করতেছি না। তার মানে দেখো তো ওই সেন্টেন্সের যে টোনটা আমি পড়ছিলাম এটার সাথে কি আনকনসার্ন আসতেছে, আনকনসার্ন কি কানেক্টেড হইতেছে না, আনকনসার্ন বাদ। মিসহ্যাপ, মিসহ্যাপের অর্থ আমি জানি না, কিন্তু দেখো তো মিস যেই ওয়ার্ডটা আমরা কি জানি, এই মিস যে জিনিসটা, এই জিনিসটা যখন কোনো ওয়ার্ডের আগে বসে, প্রিফিক্স হিসাবে বসে, তখন এটাকে একটা নেগেটিভ জিনিস প্রকাশ করে না, যেমন মিসম্যানেজমেন্ট, ঠিক আছে। তার মানে কি সে ওই যে ম্যানেজমেন্টটা খারাপ হয়েছে। মিসইউজ, একটা জিনিসকে যে আমি হলো গিয়ে ব্যবহার করতেছি, আমি সেটার অসৎ ব্যবহার করতেছি। তার মানে কি মিস যেই হলো প্রিফিক্সটা, এটা একটা নেগেটিভ ওয়ার্ড প্রকাশ করে। তার মানে এখানে তো আমি যে উদ্দীপকটা পড়ছি এখানে তো আমার কোনো নেগেটিভ কিছু ছিল না, মিস হ্যাপও হবে। তারপর দেখো ডিটাচমেন্ট, আচ্ছা এই ডিটাচমেন্ট ওয়ার্ডের মিনিং যদি আমি নাও জানি, আচ্ছা দেখো তো ডিটাচমেন্ট মানে কি, অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট একটু একই রকম লাগছে না? ডি থাকলে কি হয়, ডি আগে থাকলে কিন্তু জিনিসটার অপোজিট ওয়ার্ড বোঝায়, তাই না? ডি যদি আগে থাকে তাহলে কি একটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বোঝায়, ঠিক আছে। তার মানে কি ডিটাচমেন্ট মানে কি, আমি কি একটু আইডিয়া করতে পারতেছি না? অ্যাটাচমেন্টের অপোজিট মানে কি, অ্যাটাচমেন্ট মানে একসাথে থাকা, একত্রিত থাকা, সম্পর্ক থাকা, ডিটাচমেন্ট মানে হলো আলাদা। তার মানে কি ডিটাচমেন্ট জিনিসটাও কিন্তু আমার এটার সাথে মিলতেছে না। তার মানে শুধুমাত্র একটা অপশনই মিলতেছে, ইম্পালস, ঠিক আছে। এখন ইম্পালস মানে কি, বল না আমরা ইম্পালসিভ ডিসিশন নেই, বল না এই মানুষটা অনেক ইম্পালসিভ, মানে কি এই মানুষটা তার আবেগের উপর বেশি চলে, এই মানুষটা তার চিন্তা ভাবনার চেয়ে মানে আবেগটা, ধরো প্রত্যেকটা মানুষের মধ্যেই যেই সহজাত প্রবৃত্তি থাকে ওইটার উপর সেই মানুষটা বেশি ডিপেন্ডেন্ট, তাই না? তার মানে কি দেখো আমি কি বললাম, ইম্পালস মানে কি প্রত্যেকটা আমাদের মধ্যে যে সহজাত প্রবৃত্তি ওইটার উপর ডিপেন্ডেন্ট। ওখানে ইনস্টিংক্ট নিয়ে আমি কি বলছিলাম, প্রত্যেকটা মানুষই চায়, মানুষের ভিতর থেকে চায় মানুষের সাথে হলো গিয়ে সম্পর্ক স্থাপন করতে, মানে কি যে জিনিসটা ভিতর থেকে আসতেছে মানুষের, যে জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে জেনারেলাইজড একটা কোয়ালিটি, প্রত্যেকটা মানুষের মধ্যেই যেই গুণটা আমি পাবো,
যে বৈশিষ্ট্যটা আমি পাবো, ঠিক আছে? তার মানে কি ইনস্টিংক্টটা সবচেয়ে বেশি ইম্পালসের সাথে আছে। এখন দেখো ইনস্টিংক্টের অর্থ আমি তোমাদের বলে দিই। ইনস্টিংক্ট মানে হলো সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি মানে প্রত্যেকটা মানুষের মধ্যে জন্ম থেকে যে প্রবৃত্তি থাকে ওইটা, ঠিক আছে? আর ইম্পালস, ইম্পালস মানে অনেক রকম অর্থ হতে পারে, ঝোঁক বা হলো বেশি আবেগপ্রবণ বা মানুষের প্রবৃত্তি যেটা, ঠিক আছে? ইম্পালসের মিনিং হলো এটা। তার মানে কি বুঝতে পারতেছি, ইনস্টিংক্টের সাথে সবচেয়ে বেশি যায় আমার ইম্পালস। ওকে, ম্যান সিক্স, লাস্টের প্রশ্ন, ম্যান সিক্স কোম্পানি অফ আদার্স, দ্য ওয়ার্ড কোম্পানি ক্যান বি রিপ্লেস বাই, দেখো আমি কিন্তু আগের প্রশ্নটা যখন পড়ছি তখনই কিন্তু কোম্পানি ওয়ার্ডটা পড়ছিলাম। এই যে দেখো, ম্যান সিক্স কোম্পানি অফ আদার্স মানে কি মানুষ, কোম্পানি মানে কি, কোম্পানি মানে হলো কম্পানিয়ন, কম্পানিয়ন মানে আশেপাশে যারা থাকে ওরা। তার মানে কি কোম্পানি মানে হলো মানুষ, মানুষের সঙ্গ চায়, মানুষ চায় তার আশেপাশে সবসময় মানুষ থাকুক, ঠিক আছে? তো দেখি ফার্স্ট অফ অল কি বলছে, ফার্ম, এটা মানে কি হলো গিয়ে ফার্ম মানে হলো কোনো কিছু তৈরি করা, কোনো কিছু আবাদ করা, ঠিক আছে? সো কি এটা কি কোম্পানিকে কি আমি এই ওয়ার্ডটার মাধ্যমে রিপ্লেস করতে পারতেছি? কোম্পানি মানে কি, কোম্পানি মানে হলো আমার আশেপাশে মানুষ থাকবে, আমার চারদিকে মানুষ থাকবে, মানুষের মধ্যে আমি থাকবো, ঠিক আছে? এটা হলো কোম্পানি। এখন ওই অপশন টু কি বলছে, অ্যাসোসিয়েশন। হ্যাঁ, অ্যাসোসিয়েশন মানেও কিন্তু একসাথে থাকা, অ্যাসোসিয়েশন মানেও কিন্তু একসাথে অবস্থান করা, ঠিক আছে? তার মানে কি আমি কিন্তু বুঝতে পারছি কোম্পানিটা মোটামুটি অ্যাসোসিয়েশনের সাথে যায়। তবু আমি অ্যান্সার করার আগে ওই দুইটা প্রশ্ন মানে অন্য দুইটা অপশন দেখবো। অ্যাফেকশন, অ্যাফেকশন মানে হলো আবেগ, ভালোবাসা, টান, এগুলো, ঠিক আছে? তার মানে কি দেখো, আমার আশেপাশে মানুষ থাকলো অনেক, কারণ প্রত্যেকের প্রতি যে আমি অ্যাফেকশনেট হবো এমন তো না, প্রত্যেকের প্রতি যে আমার ইকুয়াল লেভেলের আবেগ থাকবে, ভালোবাসা থাকবে এমন তো না, তাই না? তারপর আবার কি, তারপর হলো গিয়ে সাপোর্টের মানে কি, সাপোর্ট মানে হলো গিয়ে হেল্প করা। তার মানে কি আমার আশেপাশে অনেক মানুষ থাকতে পারে, তার মানে এই না যে আমি প্রত্যেকের থেকে হলো গিয়ে সাহায্য চাবো, তাই না? এরকম তো না আমাকে। তার মানে দেখো, কোম্পানি দ্বারা আমাকে কি বোঝাচ্ছে, আমার আশেপাশে মানুষ থাকা, অনেক মানুষের মধ্যে থাকা। অ্যাসোসিয়েশন দ্বারাও একই জিনিস বোঝাচ্ছে, অনেক আশেপাশে মানুষের মধ্যে থাকা। তার মানে এটার সাথে সবচেয়ে বেশি যাচ্ছে অ্যাসোসিয়েশন ওয়ার্ডটা। দেন হ্যাঁ, এই প্রশ্নটা আবার তারপর এর পরের যে প্রশ্নগুলো এটা দেখি। ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, দ্য ওয়ার্ড এক্সিস্টেন্স ক্যান বি রিপ্লেস বাই এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স দেখি আমরা এই প্যাসেজের মধ্যে কি বোঝাচ্ছে, এখানে দেখি। হ্যাঁ, ওকে, এইখানে চলো আমরা দেখি এক্সিস্টেন্সটা কই আছে। ওকে, এখান থেকে পরে অল দিস রিলেশনশিপ কি এক্সিস্টেন্স, এইখানে আছে কিনা, এখানে আছে কিনা, চলো আমরা দেখি ওয়ার্ডটা কোথায় আছে। ওকে, এখানে পাইলাম না, তো চলো পরে আবার দেখি। এক্সিস্ট গিভ মিনিং, এই যে দেখো এইখানে আমি পাইছি এক্সিস্টেন্স ওয়ার্ডটা আছে, এক নম্বর প্রশ্ন। তার মানে কি, হাউএভার ম্যানস রিলেশনশিপ গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স অ্যান্ড ইন্সপায়ার্স হিম টু ডুয়েল ইন এডুকেশন, মানে কি একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক ওইটা মানুষের এক্সিস্টেন্সকে মিনিং দেয়। এক্সিস্টেন্স ওয়ার্ডের মিনিং আমি জানি না, এক্সিস্টেন্স দ্বারা কি বুঝছে আমি জানি না, এটা আমাকে প্রশ্নে যাইছে। এক্সিস্টেন্সকে মিনিং দেয় মানে কি, একজন মানুষের সাথে আমার, আর ধরো আমার আশেপাশে সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, এটা কোন জিনিসটাকে আমার মিনিংফুল করবে? আমি যে সবার মধ্যে আছি ওই জিনিসটাকে মিনিংফুল করবে না? আমি যে হলো গিয়ে প্রত্যেকের মধ্যে বিরাজ করি ওই জিনিসটাকে বেশি মিনিংফুল করবে না? তাহলে আসলে আমরা অপশনগুলো দেখি। ফার্স্টে কি বলছে, এক্সিস্টেন্স হলো অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে হলো গিয়ে সংযুক্তি বা সংশ্লিষ্টতা বা ঘনিষ্ঠতা, তাই না? এক্সিস্টেন্স অ্যাটাচমেন্টের সাথে যায় না। তবে দেখি এনটিটি, দেখো এনটিটি মানেও কিন্তু মোটামুটি আমার, আমি যে একটা জায়গায় আছি, আমি যে একটা জায়গায় অস্তিত্ব আছে আমার, আমার ওই অস্তিত্বটাকে কিন্তু এনটিটি ওয়ার্ডটা বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো এক্সিস্টেন্সের সাথে এনটিটিটা মোটামুটি আসতে পারে। অ্যান্সার করার আগে অন্য দুইটা অপশন আমি দেখবো। বাকি দুইটা অপশন কি, মোটিভেশন, ইন্সপিরেশন। মোটিভেশন আর ইন্সপিরেশন মোটামুটি একই রকম অর্থ প্রকাশ করে, মানে কি ধরো তুমি কাউকে কোনো কিছুর জন্য অনুপ্রাণিত করা, ঠিক আছে, কাউকে কোনো কিছু করার জন্য হলো উদ্বুদ্ধ করা, মোটিভেশন, ইন্সপিরেশন। দেখো এক্সিস্টেন্স মানে কি, আমার হলো গিয়ে সত্তাটা, তাই না, আমার অস্তিত্বর মতো একটা জিনিস, আমি যে আছি জিনিসটা ওইটাকে প্রকাশ করে। মোটিভেশন ইন্সপিরেশন দিয়ে ওইটা প্রকাশ করে না। তাহলে এক্সিস্টেন্সের হলো এনটিটি। এক্সিস্টেন্স মানে কি, এক্সিস্টেন্ট হলো আমার অস্তিত্ব, এন্টিটি মানে হলো আমার অস্তিত্ব। তারপর কি বলছে, দ্য সিনোনিম অফ ফস্টার ইজ, ওকে, তো চলো আমরা দেখি কোথায় আছে এ ফস্টার শব্দটা। এখানে দেখি অলরেডি কিপ আস ক্লোজ টু ইচ আদার পারসন হু, চলো আমি দেখতেছি কই আছে ফস্টার। ফস্টার এখানে পাইলাম না, এখানে দেখি আমার এই যে দেখো এইখানে কিন্তু আমি পেয়ে গেলাম হলো হলো গিয়ে ফস্টার শব্দটা। কি বলছে আমাকে দেখি, relationships can also be fostered in workplace.
দেখো তো আমি যদি ফোস্টার ওয়ার্ডটার মিনিং না জানি, আমি কি বুঝতে পারতেছি না যে আমার ওয়ার্ক প্লেস যেখানে আমি কাজ করি মানুষের সাথে, ওইখানেও গিয়ে গিয়ে আমার কিছু মানুষের সাথে হলো গিয়ে সম্পর্ক তৈরি হয় না। তার মানে কি আমি কি বুঝতে পারলাম, ফোস্টার শব্দটার অর্থ হলো এইখানে আমাকে কি বোঝাচ্ছে, কোনো একটা কিছু তৈরি হওয়া বা একটা কিছু হলো গিয়ে বড় হওয়া বা একটা কোনো কিছুর হলো গিয়ে সৃষ্টি হওয়া, এরকম কিছু বোঝাচ্ছে আমাকে ফোস্টার দিয়ে। ঠিক আছে, তো চলো আমি দেখি ফার্স্টে বলছে অ্যাগনি। অ্যাগনিটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, ঠিক আছে। এই ওয়ার্ডটার অর্থ কি, অ্যাগনি ধরো ওয়ার্ডের মিনিং যদি আমরা নাও জানি, অ্যাগনিটা ধরো আমরা অনেক অনেক সময় হলো গিয়ে যে সিনোনিম অ্যান্টোনিম পড়ি, অ্যাগনি মানে হলো রাগ ক্ষোভ এরকম কোনো একটা কিছু, যেটা এখানে হচ্ছে না। দেন হলো গিয়ে নেয়ার, নেয়ার মানে কি কাছে, এটা হচ্ছে না। চেইস, চেইস মানে হলো অতিক্রম করা, কোনো কিছুকে তাড়া করা, সেটা হচ্ছে না। কি আমার এখানে কি ফার্স্টটা শব্দের দ্বারা বিল্ড টাইপ কোনো একটা কিছু বোঝাচ্ছে, তৈরি হওয়ার মতো কোনো একটা কিছু। নার্চার, এটা শব্দ হলো গিয়ে লালন করা, নার্চার। দেখো তো এইটা কি আমার হলো গিয়ে ফোস্টারের সাথে মোটামুটি যায়। আমার হলো গিয়ে অফিস, আমি যেখানে ওয়ার্ক করি সেখানে মানুষের সাথে আমার যে সম্পর্কটাকে আমি হলো গিয়ে লালন পালন করি, সম্পর্কটাকে আরো স্ট্রং করি, মিনিংফুল করি। তার মানে এই যে জি নাম্বার প্রশ্ন, এই যে শব্দটা ফোস্টার, এটা সবচেয়ে পারফেক্ট সিনোনিম হলো নার্চার করা। ওকে, তারপর দেখি এইচ নাম্বার প্রশ্ন, দ্য সিনোনিম অফ আইসোলেশন ইজ আইসোলেশন। আইসোলেশন, ওকে ঠিক আছে। তো এখন আমরা দেখি আসলে আইসোলেশন কই, দেয়ার আর বিটুইন হিউম্যান বিটুইন, তাহলে আইসোলেশনটা কই, চলো আমরা খুঁজি। এই যে দেখো এখানে আমি পেলাম লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। দেখো কি বলছে, এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। মানে যার কোনো ফ্যামিলি নাই, সে একা থাকা এবং আইসোলেশনের যে দুঃখটা সেটা অনুভব করতে পারে। আইসোলেশনের অর্থ আমি এখনো জানি না, আমি জানি হলো গিয়ে লোনলিনেস মানে হলো অ্যালোন থাকা, একা থাকা। তার মানে কি আইসোলেশন দ্বারা আমার এরকমই একটা কিছু বোঝাবে যে আমার কেউ নাই, আমি একা থাকি এরকম, তাই না? তো আসো আমরা অপশনগুলো দেখি এখন। আইসোলেশন ফার্স্টে কি বলছে, ডিটাচমেন্ট। আমি কিন্তু এর আগেও একটা অপশনের ক্ষেত্রে তোমাদের বলছিলাম ডিটাচমেন্ট মানে হলো অ্যাটাচমেন্টের অপোজিট। অ্যাটাচমেন্ট মানে একসাথে থাকা, ডিটাচমেন্ট একসাথে থাকার অপোজিট, মানে কি আলাদা থাকা, একসাথে একসাথে না থাকা। তার মানে কি আইসোলেশনের সাথে ডিটাচমেন্টটা মোটামুটি যায়। তবু আমি অ্যান্সার করতেছি না, বাকি চিন্তা দেবো। এন্টারটেনমেন্ট মানে হলো আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া, এটা কমপ্লিটলি অপোজিট। ফিয়ার্স, এটার মানে হলো গিয়ে ক্ষিপ্র, ঠিক আছে, ক্ষিপ্র, যেটাও একদম অপোজিট। ফিয়ার্স মানে হলো ক্ষিপ্র। দেন হলো অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্সটাও এখানে আমার অ্যাপ্লিকেবল হচ্ছে না, এটা আমার একটা অপোজিট মিনিং এক্সপ্রেস করতেছে, ঠিক আছে। তার মানে আমি আইসোলেশনের সাথে সবচেয়ে বেশি আমার যায় ডিটাচমেন্ট, ঠিক আছে। ওকে, তারপর দেখি এখন কি বলছে, ম্যান এস্টাবলিশেস রিলেশনশিপ ফর এ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, ঠিক আছে, মানুষ কি জন্য সম্পর্ক তৈরি করে, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেল্প ট্রিটমেন্ট প্লেজার। আসলে দেখি আমরা এখানে কয়েছে। ওকে, এই দেখো এই প্যারাতে আমাকে বলছে, টু বিল্ড রিলেশনশিপস উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার অ্যান্ড লাভ ওয়ার ইজ নিডস, উই ক্যানট বি সেলফিশ অ্যান্ড পজিটিভ ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান এফেক্টিভ রিলেশনশিপ। মানে এফেক্টিভ রিলেশনশিপ তৈরির জন্য কি কি লাগবে আমার ওটা নিয়ে বলতেছে, তাই না? তার মানে দেখো এখান থেকে আমি কি বুঝতে পারলাম, আমার হলো একজনের প্রতি আরেকজনের আন্তরিক হওয়া লাগবে, আমরা হলো গিয়ে সেলফিশ হতে পারবো না, পসেসিভ হতে পারবো না, তাহলে আমরা একজনের সাথে একজনের ভালো সম্পর্ক তৈরি হবে। তার মানে দেখো তো এখানে কি আমার কি এখানে কি কি এক্সপ্রেস করছে, আমাকে চাচ্ছে কি ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কোন জিনিসটা আমার হবে আমি যদি মানুষের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করি। হেল্প ট্রিটমেন্ট প্লেজার। হেলথ, দেখো ঠিক আছে, এখানে কিন্তু ইমোশনাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এগুলোর সাথে কিন্তু আমার আশেপাশে মানুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সো এটা আমার কনসিডারেশনের মধ্যে আছে। পয়েন্ট অফ পর্ব দেখো হেল্প, হেল্প জিনিসটা এখানে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেল্প জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ট্রিটমেন্ট না, এখানে আমার আশেপাশে মানুষের সবাই আমাকে ট্রিটমেন্ট করে না, এটাও হয় না। প্লেজার, প্লেজার মানে হলো আনন্দদায়ক বা কোনো একটা তৃপ্তিদায়ক কোনো কিছু, যেটা আমার সব সময় নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু ধর আমি যখন অনেক আশেপাশে মানুষের মধ্যে থাকবো, একা থাকবো না, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে থাকবো, আমার কিন্তু ইমোশনাল হেলথ, যেটা মেন্টাল হেলথটা কিন্তু আমার একটু ভালো অবস্থায় থাকবে। একা থাকলে মানুষ সবসময় বিষণ্ণতায় ভুগে, একাকিত্বে ভুগে, ডিপ্রেশনে ভুগে, যেটা অনেকের মধ্যে থাকলে হয় না। তাহলে সেটা আমার হেলথের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। তারপর দেখি বলছে দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অলসো নিড। ওয়াইল্ড অ্যানিমেলসের কি দরকার? দেখো এখন আমার আর হলো গিয়ে প্যাসেজেও আসার দরকার নেই। আমি কি পুরো প্যাসেজটা নিয়ে আমি কি বুঝছি, পুরো প্যাসেজটা নিয়ে আমি বুঝতে পারছি এই জিনিসটা আমার একজন মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, রিলেশনশিপ, এটা নিয়ে বোঝায়। মানে এখানে যে প্রশ্ন করছে এই প্রশ্নটা আমার কি বোঝাচ্ছে, ওয়াইল্ড অ্যানিমেলদেরও যে হলো গিয়ে সম্পর্ক, রিলেশনশিপ, এগুলো নিয়ে। দেখো যারা হলো গিয়ে বন্যপ্রাণী, ওরা তো কখনো একা থাকতে পারে না, তাই না? দেখো অলসো নিড হলো গিয়ে ফুড, ঠিক আছে, সে ওয়াইল্ড অ্যানিমেলদের হলো গিয়ে ফুড দরকার, বাট সেটা তো আমার এই প্যাসেজের সাথে হলো গিয়ে রিলেটেড না। বাট হাউস, সব বন্য প্রাণীদের সে হাউস দরকার নাই, অনেকে পাহাড়ের গুহায় থাকে, অনেকে খোলা মাঠে থাকে, বাট
কোম্পানি, দেখো মানে কি আমার হলো গিয়ে সঙ্গ দরকার, সেটা কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলের দরকার, ওয়াইল্ড অ্যানিমেলটাও কিন্তু একসাথে থাকে, সেই জন্য এটা অ্যান্সার হচ্ছে এটা। দেন হলো অকুপেশন, অকুপেশন মানে হলো গিয়ে পেশা, ওটা তো ধরো ওয়াইল্ড অ্যানিমেল দরকার নেই, ঠিক আছে। তাহলে আমাদের হলো এই একটা প্রশ্ন আমরা দেখলাম। এখন আমরা আবার আরেকটা প্রশ্ন দেখব, ঠিক আছে, যেটা আমাদের যশোর বোর্ড 2023-এ আসছিল। আই গেস এটাও যদি আমি একদম ডিটেইল এক্সপ্লেন করে দেই, দেন তোমাদের আর এই যে এমসিকিউ এর 5 নাম্বার ওইটাতে তেমন কোনো প্রবলেম হবে না আই এক্সপেক্ট। এটা হলো আমাদের ড্রিম নিয়ে, ঠিক আছে, এই প্যাসেজটা হলো আমাদের ড্রিম নিয়ে, তোমাদের যেই প্যাসেজটা আছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ওই ফার্স্ট। তো চলো আমি ফার্স্টে দেবো প্রশ্ন। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ এ বায়োলজিক্যাল বুক, থিওরিটিক্যাল বুক, ডিটেকটিভ, গথিক বুক। মানে আমি কি বুঝতে পারছি, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম এটা একটা বইয়ের নাম, ওই যে বইটা, ওই বইটা কিরকম বই, ঠিক আছে। তো আসলে আমরা দেখি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। দেখো ফার্স্ট প্যারাতে এই যে বইটা নিয়ে কোনো কিছু নাই, আনসার বেসিক কোশ্চেন হোয়াট ইজ। আচ্ছা দেখো আমি কি দেখতে পারলাম, এই পর্যন্ত মোটামুটি ওই যে বইটা নিয়ে আমার কোনো আলোচনা নাই, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে এইখানে একদম হলো গিয়ে লাস্ট প্যারা আমার ড্রিম, তার মানে দেখো লাস্ট পর্যন্ত আমি যদি অর্থ বুঝে বুঝে আসতে চাই অনেক টাইম লাগবে না। সো 1 নম্বর প্রশ্ন আমি এখন অ্যান্সার করবো না, 1 নম্বর প্রশ্ন আমি আছে। সো দাঁড়াও 2। আচ্ছা আমাদের এইখানে একটা প্রশ্ন অ্যান্সার করা বাকি ছিল, সরি, এই যে পসেসিভ, ঠিক আছে, দা ওয়ার্ড পসেসিভ এটা বাদ দিয়ে আসছিলাম, সরি আমি ভুলে গেছিলাম। পসেসিভ ওয়ার্ডটা এখন আসলে আমরা দেখি কোয়ার্সে আমরা দেখছিলাম ওই পর্যন্ত নাই। সো পসেসিভ ওয়ার্ডে কি দেখি, তো এই যে এইখানে আমি পাচ্ছি পসেসিভ ওয়ার্ড, উই ক্যানট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, মানে আমরা সেলফিশ হতে পারবো না আর পসেসিভ হতে পারবো না। মানে এই দুইটা ওয়ার্ডই আমি কি বুঝতে পারছি, এই দুইটা ওয়ার্ডই নেগেটিভ ওয়ার্ড, তাই না। তার মানে দেখো পসেসিভ দ্বারা কি বোঝাচ্ছে, দেখো ফার্স্ট অফ অল হলো গিয়ে ডমিনেটিং, মানে কি একজনের উপর আরেকজনের বেশি কর্তৃত্ব প্রকাশ করা, এই জিনিসটা কিন্তু মোটামুটি যায় পসিটিভের সাথে, ঠিক আছে। তারপর হলো গিয়ে সাপোর্টিভ, না সাপোর্টিভ মানে হলো হেল্প করা, এটা দ্বারা এখানে পসিটিভ বোঝাচ্ছে না, বাদ। তারপর হলো গিয়ে প্রোডাক্টিভ, মানে কি বেশি অ্যাক্টিভ, বেশি হলো এফিশিয়েন্ট, ওইটাও যাচ্ছে না, বাদ। প্রোডাক্টিভ বাদ, ওভার প্রোডাক্টিভ ওইটাও হচ্ছে না, ঠিক আছে। তার মানে কি হলো হলো গিয়ে পসিটিভ দ্বারা কি বোঝাচ্ছে, বেশি ডমিনেট করতে চায়, যে বেশি একটা কর্তৃত্ব ফলাতে চায়, তার মানে এটা অ্যান্সার হবে ডমিনেটিং। ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় প্যাসেজটাই যাই, ঠিক আছে। তো এইটা আমি আসবো লাস্টে একদম। এরপর দেখি বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাইজড মিন ইন দ্য প্যাসেজ। ওকে তো চলো আমরা ফার্স্টে লাইনটা পড়ি, আমরা আস্তে আস্তে পড়ি। দেখো ফার্স্ট প্যারাতে নাই ডিসগাইজ সরি, এইটাতেও তুমি দেখো তোমরা আমার আমার সাথে পড়ো, আমি আর জোরে জোরে পড়লাম না, বেশি টাইম নষ্ট করলাম। দেখো আমি পাইলাম কি এই প্যারা পর্যন্ত ডিসগাইজড ওয়ার্ডটা আমার নাই, এটাও স্কিপ করবো, স্কিপ স্কিপ একটু পরে আনসার করবো। তারপর দেখো কি বলছে, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, হোয়াট ডাজ ইট ইমপ্লাই, মানে কি এই শব্দটা দ্বারা আমার কি বোঝাচ্ছে। এখন আসলে আমরা দেখি যে পাজলিং, ঠিক আছে, এই জিনিসটা আমার উদ্দীপকের মধ্যে আছে কোথায়, ঠিক আছে। ওকে তো চলো আমরা দেখি পাজলিং এটা কোথায় আছে আমার। ওকে ওকে ওয়েট, কি বলছে, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। এই যে দেখো আমি একদম ফার্স্টের প্যারাতেই পেয়ে গেছি, আমার একটু বেশি টাইম লাগলো বের করতে। পাজলিং তার মানে কি দেখো কি বলছে এখানে, চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। তার মানে কি অনেক বেশি প্রবাবিলিটি আছে যে তুমি তোমাকে পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, মানে কি ড্রিমের যেই কন্টেন্টগুলো, মানে একটা ড্রিম বা স্বপ্নের উপাদানগুলোর মধ্যে পাজলিং, মানে কি আমি হলো গিয়ে হতবুদ্ধি হওয়া, আমি হলো গিয়ে দিশেহারা অবস্থা, কি হলো, কি দেখলাম, কি জন্য দেখলাম, কি কারণে দেখলাম, কি রিজন, কি লজিক, আমি কোনো কিছু উত্তর পাচ্ছি না, ঠিক আছে। তার মানে আমার এই ফ্রেজটা দ্বারা এইটা বুঝে যে আমি ড্রিমের মধ্যে যা দেখছি ওইটার কোনো অ্যাকচুয়াল লজিক বা রিজন আমি আসলে খুঁজে পাচ্ছি না, আমি হলো গিয়ে হতবুদ্ধির মতো অবস্থায় আছি। তাহলে কি দেখি কি বলছে, হোয়াট ডাজ ইট ইমপ্লাই, থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ, দেখো কন্টেন্ট আর হলো গিয়ে সাবজেক্ট দুটো কিন্তু একই জিনিস বোঝায়। তার মানে কি আমি হলো গিয়ে ড্রিমে যা দেখছি ওইটা নিয়ে ডিপ থিঙ্ক করতেছি, হতে পারে। তারপর দেখি বলছে থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য ড্রিম, মানে ড্রিমের অবস্থা নিয়ে আমি চিন্তা করছি না, ড্রিমের অবস্থান আমাকে কি বলছে এখানে, কন্টেন্ট, কন্টেন্ট মানে হলো উপাদান, উপাদান নিয়ে, এটা বাদ। আমি এখানে কন্ডিশন নিয়ে হলো গিয়ে চিন্তা করছি, থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য স্যাটিসফ্যাকশন, এটাও হবে না, আমি
যা কতটুকু হলো গিয়ে সন্তুষ্ট বা পরিতৃপ্ত এটা হবে না। তারপর থিঙ্কিং লাইটলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য ড্রিম, দেখো এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট, কিন্তু এখানে বলছে লাইটলি, মানে কি আমি হালকাভাবে চিন্তা করবো, আমি কিন্তু হালকাভাবে চিন্তা করবো না। এখানে কি বলছে পাজলিং অফ দ্য কর্নার, আমি কিন্তু এটা নিয়ে বেশি চিন্তা করবো। তার মানে আমাদের শুধুমাত্র 1 নাম্বার অপশনটা বেশি অ্যাপ্লিকেবল, যে আমি থিঙ্কিং ডিপলি, আমি ড্রিমে যা দেখছি ওইটা নিয়ে ডিপ অনেক চিন্তা ভাবনা করতেছি। ওকে, তারপর কি বলতে দেখি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনসেনসাস মিন, এটা আমার কোথায় আছে দেখি কনসেনসাস। ওকে, সেটা কনসেনসাসটা চলো আমরা খুঁজি। এই যে দেখো আমি কিন্তু এইখানে পাইছি যে নো কন্টেন্ট আছে, ঠিক আছে। আমি কিন্তু একদম হলো গিয়ে লাইন বাই লাইন হলো গিয়ে প্রত্যেকবার আমার কিন্তু পড়া লাগতেছে আমার যে ওয়ার্ডটা কোথায় সেটা আনার জন্য, এখানে একটু টাইম লাগবেই। হোয়াট পারপোজ ডু ড্রিম সার্ভ ওয়াইল ম্যানি থিওরিজ হ্যাভ বিন প্রপোজ অ্যাবাউট দ্য রিজন, মানে কি আমার ড্রিম আমরা কেন দেখি এই জন্য আমাদের অনেক থিওরি এস্টাবলিশ করা হয়েছে, ঠিক আছে, টু ফাইন্ড দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস। নো কনসেনসাস হ্যাজ ইমার্জ, মানে কি দেখো এই বাক্যটার টোন কি, হ্যাঁ অনেক বিজ্ঞানী অনেক কিছুই বলছে, বাট নো কনসেনসাস এবার মানে কি, নো কনসেনসাস মানে কি অনেক বিজ্ঞানী অনেক কিছু বলছে কিন্তু একটা নেগেটিভ জিনিস ঘটছে। নো ওয়ার্ডটা দ্বারা বোঝাচ্ছে একটা নেগেটিভ জিনিস ঘটছে, মানে কি অনেকেই অনেক রকম অপিনিয়ন দিছে কিন্তু সবগুলো অপিনিয়ন একসাথে হয় নাই, বা সবাই একটা ঐক্যমতে আসে নাই, এটাই বোঝাচ্ছে আমার। দেখো আমি যদি কনসেনসাস ওয়ার্ডটার মিনিং নাও জানি, আমি কিন্তু বাক্যের যে টোন ওইটা বুঝে কনসেনসাস দ্বারা কি বোঝাচ্ছে ওইটা বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখি ফার্স্টে কি আমি কি বুঝাইলাম, কনসেনসাস মানে কি একমত হওয়া, ঠিক আছে, একমতের হওয়া এরকম একটা জিনিস, একদম অ্যাকিউরেট একটা জিনিস নাও হতে পারে বাট এইরকমই একটা জিনিস। সো দেখি কি বলছে, ফার্স্টে বলছে হলো গিয়ে রিফিউজাল, না রিফিউজাল মানে হলো গিয়ে প্রত্যাখ্যান করে দেওয়া, অপোজিট জিনিস বলছে বাদ। ডিসকর্ড মানে হলো গিয়ে ঝগড়া বিবাদ ঝগড়াঝাটি, ওইটাও না। অ্যাগ্রিমেন্ট, এই যে দেখো অ্যাগ্রিমেন্ট মানে কিন্তু একমত হওয়া। আবার হলো গিয়ে ডিসমিসাল মানে হলো গিয়ে প্রত্যাখ্যান করে দেয়, ওটা বাদ। আমার শুধু অ্যাগ্রিমেন্টটা আমার অ্যাপ্লিকেবল হচ্ছে, এটা অ্যান্সার অ্যাগ্রিমেন্ট। ওকে, দেখি কি বলছে, দেখো ইন হুইচ ইস্যু রিসার্চার্স ডিফার অ্যা লট, ঠিক আছে। এখন দেখো কোন বিষয়টাতে হলো গিয়ে রিসার্চাররা অনেকে এক একজন এক এক রকম কথা বলে। দেখো আগের প্রশ্নের সাথে হলো রিলেট, আমরা কিন্তু আগের প্রশ্নতে পড়ছিলাম যে বিজ্ঞানীরা এক একজন ড্রিমের যে কারণ, ড্রিমের যে লজিক নিয়ে এক একটা জিনিস বলে, ঠিক আছে। আমরা কেন স্বপ্ন দেখি, মানে হলো গিয়ে স্বপ্ন দেখার কারণে কি হয়, আমাদের কি উপকার হয় কি ক্ষতি হয়, এগুলো নিয়ে অনেক বিজ্ঞানী অনেক রকম থিওরি দিছে। ফার্স্টে কি বলছে, ডাইমেনশন অফ ড্রিম, স্বপ্নের যে মাত্রা, না ওইটা নিয়ে আমার এখানে আলোচনা নাই। স্বপ্নের কি একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বহুমাত্রিক, ওই আলোচনা আমার এখানে নাই। অপশন 2 থেকে বলছে পারপোজ অ্যান্ড ফাংশন, হ্যাঁ এই যে দেখো ড্রিমের পারপোজ মানে হলো উদ্দেশ্য, আমরা স্বপ্ন দেখি কেন স্বপ্ন দেখি, অ্যান্ড ফাংশন হলো স্বপ্নের কাজ কি, ওই জিনিসটা নিয়ে কিন্তু আমার এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তার মানে দেখো আমার এই জিনিসটা কিন্তু একটু অ্যাপ্লিকেবল হচ্ছে, তবু অ্যান্সার করার আগে আমি বাকি দুটো দেখে আসবো। অপশন সিতে কি বলছে, হ্যাজার্ডস অফ ড্রিম, মানে কি ড্রিমের যেসব ক্ষতিকর দিকগুলো, ওইটা নিয়ে কিন্তু আমি দেখছি আগের প্রশ্ন পড়ার সময় দেখছি প্যাসেজে আলোচনা নাই। এসেনশিয়ালস অফ ড্রিম, ড্রিমের উপযোগিতা কি কি, এটার চেয়ে কিন্তু আমার অপশন বিটা আরও বেশি ব্রড, যেটা নিয়ে আমার আলোচনা অলরেডি আছে প্যাসেজে। তার মানে কি আমার এই এই প্রশ্নটা যখন আমি অ্যান্সার করছিলাম তখন আমি যে লাইনগুলো পড়ছি ওইটার ভিত্তিতে আমি অ্যান্সার করতে পারবো পারপোজ অফ ড্রিম। 1 আর 2 এখনো বাদ। ওকে, আবার একই জিনিস পরের, ঠিক আছে। ওকে, দেখি আমরা কি বলছি এখন, ওয়েন আর দ্য ইমেজেস থটস অ্যান্ড ইমোশনস অফ ড্রিম এক্সপিরিয়েন্স, মানে আমরা যখন হলো গিয়ে স্বপ্ন দেখি তখন আমরা ছবিগুলা বা হলো গিয়ে চিন্তাগুলা বা স্বপ্নের মধ্যে যে আবেগগুলা ওইগুলো আমরা কখন এক্সপিরিয়েন্স করি জিনিসগুলো, ঠিক আছে। দেখি বলছে আফটার স্লিপ, বিফোর স্লিপ, ডিউরিং ওয়াকিং আওয়ার, ডিউরিং স্লিপ। এটার জন্য আমার কিন্তু উদ্দীপকে যাওয়া লাগে না, আমি আসলে কখন স্বপ্ন দেখি, কখন স্বপ্নটাকে আমি অভিজ্ঞতা অর্জন করি, কখন স্বপ্নটা আমি এক্সপিরিয়েন্স করি, যখন আমি ঘুমাই তখন, রাইট, যখন আমি ঘুমাই তখন, ঘুমের আগেও না ঘুমের পরেও না, আফটার স্লিপ না, বিফোর স্লিপ না, ডিউরিং ওয়াকিং আওয়ার্স, আমি যখন হলো গিয়ে হাঁটাহাঁটি করছি তখন অবশ্যই আমি সে স্বপ্ন দেখি না, ডিউরিং স্লিপ, এটা হলো আমি হলো স্লিপের মধ্যে, ঠিক আছে। ওকে, তারপর দেখি কি বলছে, সিগমুন্ড ফ্রয়েড ওয়াজ এ ফিজিসিস্ট, নিউরোটিক, সাইকোলজিস্ট, পালমিস্ট, ঠিক আছে। তার মধ্যে সিগমুন্ড ফ্রয়েড নিয়ে আলোচনা কই আছে, দেখো আমি কিন্তু মোটামুটি এই পর্যন্ত কিন্তু আমি আগের পেজে পড়ছিলাম, এইখানের যে কোনো জায়গায় সিগমুন্ড ফ্রয়েড নিয়ে আলোচনা ছিল না। তো আমি আরো পরে দেখি সিগমুন্ড ফ্রয়েড নিয়ে আলোচনা কোথায় আসছে, ঠিক আছে। দেখি নেক্সট লেটস লার্ন মোর অ্যাবাউট সাইকোলজি। এই যে দেখো সিগমুন্ড ফ্রয়েডের নাম আছে, সিগমুন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিম সাজেস্ট দ্যাট ড্রিম, মানে ও হলো ড্রিম নিয়ে একটা হলো গিয়ে থিওরি দিছে, ওই থিওরি কি বলছে তাই এটা আমার আপাতত নাই, প্রশ্নে পড়বো না, ঠিক আছে। কিন্তু দেখো কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, মানে কোন পার্সপেক্টিভ থেকে সিগমুন্ড ফ্রয়েড
তার বিবৃতিটা দিছে সেটা হলো গিয়ে সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ থেকে। তার মানে কি সে এই জিনিসটাই তার অকুপেশন বা প্রফেশন, বা সে হয়তো বা এই জিনিসটা নিয়ে কাজ করতো, তাই না? তাহলে সিগমুন্ড ফ্রয়েডের যে পেশায় কি বলছে, ফিজিক্স নিউরোটিক সাইকোলজি। এখন দেখো সাইকো অ্যানালিটিক মানে কি, এইখানে হলো গিয়ে দুইটা ওয়ার্ড একসাথে আছে, হলো গিয়ে সাইকো প্লাস হলো অ্যানালিটিক। সাইকো মানে হলো মানুষের হলো গিয়ে সাইকোলজি, মানুষের মনস্তত্ত্ব। আর দেন তারপর কি আছে অ্যানালিটিক। অ্যানালিটিক মানে হলো যারা এটা অ্যানালাইসিস করে। তার মানে কি এই যে ডিফিকাল্ট ওয়ার্ডটা, কঠিন ওয়ার্ডটাকে আমি যদি দুই ভাগে ভাঙি, আমি কি পাচ্ছি, যারা মানুষের সাইকোলজি নিয়ে যারা হলো গিয়ে অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে। তার মানে কি এইরকম একজন মানুষ হলো গিয়ে সিগমুন্ড ফ্রয়েড। তার মানে কি সিগমুন্ড সিগমুন্ড ফ্রয়েডের কি পেশা, সে হলো গিয়ে সাইকোলজিস্ট, মানে সে মানুষের মনস্তত্ত্ব, মানুষের চিন্তা ভাবনা নিয়ে বিশ্লেষণ করে। ওকে, তাহলে দেখি কি পাচ্ছি, উই মে অফেন ফাইন্ড আওয়ার সেলফ ড্যাশ ডিউরিং ড্রিম। আমরা ড্রিমের মধ্যে আমাদের কি অবস্থায় পাই, পারপ্লেক্স, সরি, স্যাড, স্যাডনেস। দেখো এটাও কিন্তু মোটামুটি আমরা আগে কিন্তু একটা প্রশ্ন পড়ছিলাম, ওইটাতে মোটামুটি আইডিয়া আছে। আমরা আমাদের কি পাই স্বপ্নে, আমরা পাই পাজলড, আমরা পড়ছিলাম না? তার মানে কি পাজল মানে কি, আমি যে কোনো একটা জায়গায় ধরো বিভ্রান্ত অবস্থায় আছি, কোনো একটা জায়গায় হতবুদ্ধি অবস্থায় আছি, তাই না? ওইটার সাথে কিন্তু দেখো আমার পারপ্লেক্স কিন্তু একই রকম জিনিস প্রকাশ করে, ঠিক আছে? পারপ্লেক্স মানে কিন্তু প্রকাশ করে হতবুদ্ধি অবস্থা এরকম। তার মানে কিন্তু দেখো আমি কিন্তু ড্রিমের মধ্যে আমাকে বেশিরভাগ সময় পারপ্লেক্স, হতবুদ্ধি, কি দেখলাম আমি এটা, কেন দেখলাম, ঠিক আছে, এরকম হলো গিয়ে চিন্তা করি না আমরা। সো এটা তারপর কি আমি হলো গিয়ে সবসময় আমি হলো গিয়ে সরিও থাকি না, সবসময় হলো হলো গিয়ে স্যাডও থাকি না ড্রিমের মধ্যে সবসময় হলো গিয়ে স্যাডনেসও থাকি না, আমি হলো পারপ্লেক্স থাকি। ওকে, তারপর দেখি কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। নিচের চারটা অপশনের মধ্যে কোনটা ট্রু? দেয়ার ইজ এ ডেফিনিট রিজন অফ ড্রিমিং, ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস ডিজায়ার্স, সায়েন্টিস্ট হ্যাভ বিন রিসার্চিং ড্রিম ফর থাউজেন্ড অফ ইয়ার্স, উই আর উই আর ভেরি অফেন পাজল বাই দ্য কন্টেন্ট অফ ড্রিম। ওকে, ঠিক আছে, দেখো আমরা কিন্তু আগে যে প্যাচটা পড়ছিলাম, আমরা কিন্তু পড়ছিলাম ড্রিমের কোনো এক্সাক্ট কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আমরা কি জন্য ড্রিম দেখি, ড্রিম দেখার কারণ কি। তার মানে কি দেয়ার ইজ এ ডেফিনিট রিজন, ড্রিমের পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে, এটা কিন্তু আমরা বলতে পারি না, ঠিক আছে? ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস ডিজায়ার। তো চলো তো আমরা দেখি এটা নিয়ে কি বলছে, দেখি এই পর্যন্ত। আচ্ছা দেখো এখানে কি বলছে, থিওরি দ্যাট দ্যাট ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার। মানে কি, যে জিনিসটা আমাদের হলো গিয়ে সাবকনশিয়াস মাইন্ডে থাকে, ওইটা যে জিনিসটা আমাদের অবচেতন মনে থাকে, এটার মানে হলো অবচেতন। সাবকনশিয়াস মানে হলো অবচেতন, মানে ড্রিম হলো আমাদের অবচেতন মনের একটা যে অবস্থাটা, সেটা একটা বহিঃপ্রকাশ। আর কনশিয়াস মানে কি, কনশিয়াস মানে হলো গিয়ে সচেতন, মানে আমাদের যেটা আমরা কনশিয়াস, আমরা যে জিনিসটা নিয়ে, যে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা নিয়ে অ্যাওয়ার, ওটাকে হলো সেটাকে বলা হয় কনশিয়াস। তার মানে এটাও হচ্ছে না, কনশিয়াস হচ্ছে না। তারপর কি বলছি দেখো, সায়েন্টিস্ট হ্যাভ বিন রিসার্চিং ড্রিমস ফর 1000 ইয়ার্স, মানে সায়েন্টিস্টরা কিন্তু হাজার হাজার বছর ধরে রিসার্চ করে না, ব্যাসে আছে খুবই অল্প কিছুদিন ধরে, খুবই অল্প কয়েক বছর বা খুবই অল্প কয়েক দশক ধরে করতেছে। এটা হবে না। উই আর ভেরি অফেন পাজল বাই দ্য কন্টেক্সট। ঠিক আছে, এটা কিন্তু আমরা পড়ছি যে ড্রিমে আমরা যা দেখি সেটা নিয়ে আমরা হলো গিয়ে পাজলড থাকি, হতবুদ্ধি অবস্থায় থাকি, যে চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি, এটাই হবে। ঠিক আছে, তারপর দেখি কি বলছে, দ্য ওয়ার্ড কগনিটিভ মিনস। ওকে, কগনিটিভ মিনস, আচ্ছা আমার তো নিচের প্রশ্ন আসছে না। আচ্ছা ঠিক আছে, চলো চলো দাঁড়াও। ওকে ঠিক আছে, তো চলো আমরা দেখি দ্য ওয়ার্ড কগনিটিভ মিনস। কগনিটিভ দ্বারা কি বোঝায়, মেন্টাল চারটা অপশন আছে, ঠিক আছে? তো চলো এখন আমরা দেখি কগনিটিভ ওয়ার্ডটা কোথায় আছে এখানে। কগনিটিভ ওয়ার্ড এই পর্যন্ত নাই, আমি দেখছিলাম, আসো কগনিটিভ, কগনিটিভ এই পর্যন্ত নাই, এখানে দেখি। আচ্ছা, কগনিটিভ ওয়ার্ডটা এই পর্যন্তও নাই, পুরা প্যাসেজেই নাই, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, তাহলে আসো আমরা অপশনগুলো দেখি। তো অপশনগুলো দেখে আমরা এসে করতে পারি না। কগনিটিভ, আচ্ছা দাঁড়াও, পুরা যে প্যাসেজটা আমার কি নিয়ে, আমি হলো হলো গিয়ে স্বপ্ন নিয়ে আমার কি চিন্তা, ড্রিম কেন দেখি আমরা, দেখে কি হয় না হয়, পিছনের কি কি যুক্তি, এটা নিয়ে আলোচনা না, মানে কি, ঠিক আছে বুঝছো তো আমরা জিনিসটা। তার মানে কি এই জিনিসটাও ওই রকমই একটা জিনিস আমার এক্সপ্রেস করবে, ঠিক আছে? কগনিটিভ জিনিসটা আমাদের এরকম যে আমরা কি জন্য কি হয় না হয়,
ওই বিষয়গুলো বুঝবে। দেখি ফার্স্ট থেকে বলছে মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি যায়। প্রসেস অফ কি বলছে, মিউজিক। দেখো পুরো প্যাসেজে কিন্তু আমার মিউজিক গান বাজানোর কোনো আলাপ নাই, তার মানে এই জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না। প্রসেস অফ কিপিং গুড হেলথ, গুড হেলথ নিয়েও কিন্তু আমার এখানে খুব একটা আলাপ আলোচনা নাই, ঠিক আছে, যে আমি ড্রিম যে অলওয়েজ গুড হেলথকে ইন্ডিকেট করবে এমন কিন্তু কিছু না। তারপর দেখি এখানে কি বলছে, এখানে মোস্টলি প্রসেস অফ ডেভেলপিং থটস, মানে আমার কিভাবে কি হলো গিয়ে চিন্তা করে আমি আমি যা চিন্তা করতেছি ওইটা কিভাবে ডেভেলপ হইতেছে, ওইটার দ্বারা বোঝায় কগনিটিভ, ওইটাও কিন্তু মোটামুটি অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে দেখো এই জিনিসটা কিন্তু বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে, আমি আন্ডারস্ট্যান্ড করা, আমার পুরো প্যাসেজটা কিন্তু ড্রিমকে আন্ডারস্ট্যান্ড করা নিয়ে, স্বপ্নকে অনুধাবন করা, স্বপ্নকে উপলব্ধি করা নিয়ে, ঠিক আছে। তার মানে আমি কি বুঝতে পারলাম, আমার এই 1 নম্বর পয়েন্টটা বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে এই কনটেক্সট। ওকে, তো চলো আমাদের আগে 2টা পয়েন্ট অ্যান্সার করা বাকি ছিল, ঠিক আছে। তো দেখি দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ এ কি বুক, ঠিক আছে ঠিক আছে, গথিক বুক। ওকে, তো চলো দেখি কি এই যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তো কি বলছে এখানে, ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ফ্রয়েড রোড দ্য ড্রিমস আর ডিসগাস্টফুল, মানে কি তার এই বইটাতে সে হলো ড্রিম নিয়ে লিখছে, ঠিক আছে, তার এই বইটার মধ্যে সে হলো ড্রিম নিয়ে লিখছে। ওকে, ঠিক আছে, তাহলে এখন দেখো এই ড্রিম কি, ড্রিম হলো গিয়ে বায়োলজিক্যাল কোনো বই না, কারণ এটা আমাদের বায়োলজিক্যাল কোনো জিনিস না। এখন দেখো এটা থিওরিটিক্যাল বুক, এইটা কিন্তু হতে পারে, কারণ সিগমুন্ড ফ্রয়েড যা যা বলছে সেগুলো কিন্তু এক একটা থিওরি ড্রিম নিয়ে, সেগুলো হলো এক একটা তত্ত্ব, একটাও কিন্তু প্রুভ না এখন পর্যন্ত, সে হলো গিয়ে থিওরি উপস্থাপন করছে। দেন হলো গিয়ে ডিটেকটিভ বুক, মানে কি গোয়েন্দার বুক, ওইটা হবে না, গথিক বুক ওইটা হবে না, তার মানে এটা হলো একটা থিওরিটিক্যাল বুক, এটা একটা তাত্ত্বিক বুক, ঠিক আছে, তত্ত্ব, থিওরি মানে কি তত্ত্ব। ওকে, তারপর কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাস্ট মিন ইন দ্য প্যাসেজে, দেখো আমি কিন্তু বলছিলাম যে ডিসগাস্ট ফুলফিলমেন্ট, ঠিক আছে, কি বলছে, ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশ, মানে কি ড্রিম কি, ড্রিম হলো রিপ্রেসড উইশ। এখন দেখো রিপ্রেস মানে কি, রিপ্রেস মানে যেটাকে অপ্রেস করে রাখা হয়েছে, যেটাকে দমন করে রাখা হয়েছে, যেই ইচ্ছাগুলাকে আমরা দমন করে রাখি, ওই যেই ইচ্ছাগুলার হলো গিয়ে একটা ডিসগাইজ ফুলফিলমেন্ট, মানে ওই ইচ্ছাগুলো আমাদের ড্রিমের মাধ্যমে, আমাদের হলো গিয়ে স্বপ্নের মাধ্যমে আমাদের মস্তিষ্কে আসে। আমরা যে জিনিসগুলো ধরো আমাদের অনেক রকম ইনস্টিংক্ট, যে ইনস্টিংক্ট আমরা প্রকাশ হতে দেই না, এক্সপ্রেস হতে দেই না, সেই জিনিসগুলো আমরা হলো গিয়ে স্বপ্নে দেখি। তার মানে কি ডিসগাইজড ফুলফিলমেন্ট, মানে ওই অপ্রেসড থাকা, ওই রিপ্রেসড উইশগুলার হলো একটা ডিসগাইজ, মানে কি গোপন থাকা, বা একটা হলো এরকম গোপনীয় একটা কি বলে এটাকে, পরিপূর্ণতা হলো আমাদের ড্রিম, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি এখান থেকে কি পাচ্ছি। ওকে, দেখি কি বলছে, ফার্স্ট অফ অল হলো গিয়া হিডেন, হ্যাঁ এটা কিন্তু যায়, কারণ আমরা যেই অনুভূতিগুলোকে আমরা হিডেন, যেইগুলো এক্সপ্রেস করি না, আমরা হলো গিয়ে লুকিয়ে রাখি, সেটা হলো না রিয়েল, আসলে এটা না, জেনুইনও না, ইয়া হলো গিয়ে ফেকও না, কারণ এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আছে আমাদের, ঠিক আছে। তার মানে কি ডিসগাইজ দ্বারা কি বোঝাচ্ছে, আমার হলো গিয়ে লুকানো বা হিডেন যে অনুভূতিগুলা, আমাদের যেই ইনস্টিংক্টগুলা, ওইগুলা আমাদের ড্রিমের মাধ্যমে প্রকাশিত হয়, ঠিক আছে। তো আমরা খুবই ইম্পর্টেন্ট 2টা প্যাসেজ দেখলাম, আমি অনেক বেশি ডিটেলসে আলোচনা করছি, অনেক এক্সপ্লেন করছি জিনিসগুলা। তোমরা যদি এই ফুল ভিডিওটাতে আমি কি কি বলছি ওই জিনিসগুলো ভালো মতো বুঝো, দেন আরও কয়েকটা এরকম এমসিকিউ প্রশ্ন তোমরা যদি গিয়ে প্র্যাকটিস করো, যেগুলা হয়তো বা কোনো 5টা এইচএসসিতে আসছে, বা কোনো বাংলাদেশের বড় বড় যে এই কলেজগুলোতে যে তোমাদের বিভিন্ন রকম হলো হলো গিয়ে টেস্ট পেপার তোমরা পাবা, ওইরকম 8-10টার মতো প্র্যাকটিস করো, বা 8-10টাও না, 5-6টা 7-8টা প্র্যাকটিস করো, এই উপায়ে প্র্যাকটিস করো, এরকম বুঝে বুঝে ভেঙে ভেঙে কেন কি হচ্ছে। আই হোপ তোমাদের পুরো এমসিকিউ এর মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না, তোমরা খুবই ইজিলি 5-এ 5 মার্ক পেতে পারবে। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আসসালামু আলাইকুম।